আমি তোমার বাবা কথা দিচ্ছি জান, বৌমাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দেব। তুমি টেনশন নিও না, আমার সর্বস্ব দিয়ে আমি তৃষ্ণাকে রক্ষা করার চেষ্টা করব। বলেই তিনি বেরিয়ে এলেন হসপিটালে থেকে। জান চোখ বন্ধ করে আছে, ওর চোখের সামনে তৃষ্ণা কাঁদছে, ওকে বাঁচাতে বলছে। ও ধরফরিয়ে উঠে বসলো। রহুল ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড, সুদূরে আমেরিকায় পড়াশোনার জন্য আয়ান জায়ান দুই দেশে পাড়ি জমায়। জায়ান আমেরিকা, আয়ান লন্ডন। দুইজন ছোটবেলা থেকেই সাপ নেউলের মতো, এই জন্য দুইজনকে দুই দেশে পাঠানো হয়। আমেরিকা গিয়ে বন্ধুত্ব হয় রহুলের সাথে। একজন আর একজনের জান এমন বন্ধু। হঠাৎ একদিন রহুল জানালো ও একটা মেয়েকে ভালোবাসে, নাম ডলি। ডলি ওদের ইয়ারের ছিল, কিন্তু সাবজেক্ট আলাদা। রহুল তাকে প্রপোজ করবে বলে সব প্রস্তুতি নিয়ে ফেলেছে, কিন্তু সেই দিন জানতে পারে মেয়েটির ধর্ম আলাদা, তাই পিছিয়ে আসে। কিন্তু পারে না, মেয়েটিকে ছাড়া কিছুই বোঝে না যেন। তখন ওরা ভাবলো মেয়েটির সাথে বন্ধুত্ব করবে। ডলি খুব মিশুক স্বভাবের ছিল, তাই খুব তাড়াতাড়ি ওদের তিনজনের একটা ফ্রেন্ডলি সম্পর্ক গড়ে ওঠে। রহুল মেয়েটার প্রতি আস্তে আস্তে দুর্বলতা বাড়তে থাকে। বন্ধুত্ব হওয়ার পর ডলির সাথে এভাবেও কথা হয় ও অন্য ধর্মের কারোর সাথে সম্পর্ক করবে নাকি যদি কেউ ওকে প্রপোজাল দেয়। ডলি তখন হেসে বলে ছেলে পছন্দ হলে করবে। ডলিকে প্রপোজ করার জন্য রহুল সব ঠিক করে ফেলে, কিন্তু ঝামেলা হয় সেদিন। আচমকা ডলি এসে জায়ানকে প্রপোজ করে বসে। হতভম্ব রহুল ও জায়ানের চোখ, বন্ধুর দিকে তাকাতে পারে না জায়ান। এমন আজব কাণ্ড করবে ডলি কল্পনার বাইরে ছিল। জায়ান প্রপোজ অ্যাকসেপ্ট করে না। এদিকে সেই দিনের পর থেকে রহুল ওকে ভুল বুঝতে লাগে, ভাবে ওই ডলিকে হয়তো বুঝিয়েছে ও ওকে পছন্দ করে, তাই তো ওকে প্রপোজ করেছে। ডলি জায়ানের পেছনে পাগলের মতন লেগে যায়। জায়ান বিপদে কি করবে বুঝতে না পেরে আর একটা মেয়ের সাথে রিলেশনে জড়ায়, যাতে ডলি ওর পিছু ছাড়ে। ডলি সত্যি ওর পিছু ছাড়ে আর রহুলের সাথে ঘনিষ্ঠ হয়ে পড়ে। রহুল জায়ানের কাছে ক্ষমা চেয়ে সব ঠিক করে নেয়। একদিন হঠাৎ জায়ানের বাসায় এসে উপস্থিত হয় ডলি। জায়ানের সেদিন জন্মদিন ছিল, তাই সব ফ্রেন্ডদের সাথে ড্রিঙ্ক করেছিল। সবাই চলে যাওয়ার পর ও দরজা আটকে শুতে যাবে, ও উপস্থিত হয় ডলি। দরজা খুলে ডলিকে দেখে চমকে ওঠে। কিছু জিজ্ঞেস করতে যাবে, ডলি ওকে ধাক্কা দিয়ে ভেতরে নিয়ে আসে আর ওকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে ওর উপরে উঠে বসে। জোর করে ঠোঁটে চুমু খেতে লাগে। জায়ান নেশায় থাকলেও জ্ঞানী ছিল, ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে উঠে বসে। আর ইউ ম্যাড? ডলি চিৎকার করে বলে, Yes, I am crazy, but only for you. What is there in that girl that I don't have? Why are you in a relationship with her? জায়ান ডলির হাত মুচড়ে দিয়ে বলল, দেখো বাড়াবাড়ি করো না, বেরিয়ে যাও আমার বাসা থেকে। তোমার মতো মেয়ের মুখ আমি দেখতে চাই না। ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় জায়ান ডলির থেকে। লাজ লজ্জা ভুলে জোর করে জায়ানের সাথে ঘনিষ্ঠ হতে উঠে পড়ে লাগে। এইদিকে জায়ান ছিল ড্রাঙ্ক অবস্থায়, নিজেকে একটা মেয়ের কাছে বেশিক্ষণ শক্ত রাখতে পারে না। আবার যদি সেই মেয়েটি ওকে নিজে থেকে কাছে টানে। মাতাল অবস্থায় ডলির জোড়াজুড়িতে জায়ান নিজেও আঁকড়ে ধরে ওকে। নিজে থেকে ওর সাথে ঘনিষ্ঠ হয়ে কাছে টেনে ঠোঁটে চুমু খেতে লাগে। এদিকে দরজা খোলা রেখে ওরা গভীরে চলে যাচ্ছিল। রহুল ভুলে নিজের ফোন ফেলে যায়, তাই সেটা নিতেই আবার আসে। দরজা খোলা পায় দেখে আর কলিং বেল দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু এসে এমন অবস্থায় নিজের ভালোবাসার মানুষটিকে নিজের প্রাণপ্রিয় বন্ধুর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ওর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ছুটে এসে জায়ানকে ডলির ওপর থেকে সরিয়ে ঘুষে মারে। এদিকে ডলি এসব দেখে এগিয়ে এসে রহুলকে থাপ্পড় মারে আর বলে, কোন সাহসে তুমি জায়ানকে মারলে? আমি নিজেই এসেছি ওর কাছে। থমকে যায় রহুল। এসব কি বলছো তুমি? আমি তোমায় ভালোবাসি, তুমি ওর কাছে কেন আসবে? কিন্তু আমি তো জায়ানকে ভালোবাসি। জায়ান তোমাকে ভালোবাসে না, প্লিজ ওকে ছেড়ে দাও। নো, আই লাভ জায়ান, প্লিজ লিভ হিম। অপমানে থমথমে মুখে রহুল মাথা নিচু করে বেরিয়ে আসে। জায়ান ফ্লোরে পড়ে ঘুমিয়ে গেছে। ডলি এগিয়ে এসে ওকে ধরে বিছানায় শুয়ে নিজেও ওর সাথে ঘুমিয়ে পড়ে। পরদিন জায়ান নিজের বাহুবন্ধনে ডলিকে দেখে চমকে ওঠে। তুমি এখানে কি করছো? কেন, তোমার কিছু মনে নেই? জায়ানের আদো আদো সবকিছু মনে পড়তেই কল লাগায় রহুলকে। রহুল ওকে যা নয় তাই বলে অপমান করে। এসব কেন করলে? আমাদের বন্ধুত্ব কেন নষ্ট করলে? ও তোমাকে অনেক ভালোবাসতো। বাট আমি শুধু তোমায় ভালোবাসি। তোমার জন্য আমি মুসলিমও হতে দ্বিধাবোধ করব না।
তুমিও আমায় ভালোবাসা অ্যাকসেপ্ট করো জান। বলেই ডলি ওকে জড়িয়ে ধরতে আসে। রাগে জায়ান জলের চুলের মুঠি ধরে আঁচড়ে ফেলে ফ্লোরে। তোর মতো মেয়েকে আমি জায়ান ভালোবাসবো? জায়ান থুতু ফেলে বলে, দূর হ আমার সামনে থেকে, নয়তো খুন করে ফেলবো তোকে। লজ্জা করলো না আমার সাথে এসব করার? তোর জন্য ভাইয়ের মতো বন্ধু হারালাম, তোর দিকে তো আমার তাকাতেও ঘৃণা করে। বের হ আমার বাসা থেকে। ডলি ছলছল চোখে তাকিয়ে বেরিয়ে এলো বাসা থেকে। নিজের বাসায় এসে জায়ানের করা অপমানও সইতে পারল না। নিজের হাতে শিরা কেটে আত্মহত্যা করলো। তার আগে একটা লম্বা মেসেজ পাঠায় রাহুলের নাম্বারে। রাহুল ছুটে এসে ওকে বাঁচাতে পারে না। তার আগেই ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মেসেজে লেখা ছিল, জানো, আমি জায়ানকে অনেক ভালোবাসি, কিন্তু ও আমায় ভালোবাসে না, ও আমায় ঘৃণা করে। তুমি আমার ভালোবাসো, কিন্তু আমি জায়ানের জায়গা কাউকে দিতে পারবো না। ওর ঘৃণা নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তুমি ভালো থেকো, আমার জায়ানকে দেখে রেখো। ওর জীবনে ভালোবাসা এলে তাকে একবার দেখো। সে কি আমার থেকেও সুন্দরী? ও কেন আমাকে ভালোবাসলো না? তুমি আমার বন্ধু হয়ে একবার জিজ্ঞেস করিও। আমি জানি তুমি আমার কথা রাখবে। ভালো থেকো। সেই মেসেজ জায়ানকে দেখিয়ে রাহুল অনেক ঝগড়া করে জায়ানের সাথে। ওর মৃত্যুর জন্য তুই দায়ী। ফালতু কথা বলিস না রাহুল, ওকে আমি মেনে নিলে তুই কি মানতে পারতি? ও নিজের জেদে নিজের জীবন দিয়েছে, এখানে আমার দোষ কেন হবে? দোষ তোর। আমি তো চলে এসেছিলাম তোদের ছেড়ে, তাহলে কেন ওকে তুই মানতে পারলি না? তাহলে আজও বেঁচে থাকতো, তোর জন্য ও মারা গেল। রাহুল, তুই যদি কোনো দিন কাউকে ভালোবাসিস, সেই দিন আবার আমাদের দেখা হবে, এর আগে না। তোর মাথায় একেবারে গেছে। ওই মেয়ে আমার সাথে কি করেছে জানা সত্ত্বেও তুই তার হয়ে কথা বলছিস? ভালোবেসে অন্ধ হয়ে গেছিস। হ্যাঁ, আমি অন্ধ হয়েছি। কখনো কাউকে ভালোবাসলে তখন বুঝবি আমার কষ্টটা। জায়ান নিজের অসুস্থ শরীর নিয়ে তৃষ্ণাকে খুঁজতে বের হওয়ার জন্য ছটফট করছে। ডক্টর এসে ওকে ঘুমের ইঞ্জেকশন দেওয়ার এগিয়ে আসতে জায়ান ইঞ্জেকশন টেনে উল্টো ডক্টরকে পুশ করে বেরিয়ে আসে। নার্স মাথায় হাত দিয়ে ডক্টরকে ধরে। জেসমিন, উর্মি ও জোভান জায়ানকে বের হতে দেখে থামানোর চেষ্টা করলে জায়ান এমন জোরে ওদের ধমক দেয় ওরা ভয়ে দাঁড়িয়ে পড়ল। জায়ান বের হতেই পুলিশ ওকে ঘিরে ধরল। জায়ান অবাক হয়ে তাকালো, সবাই ও কেমন ঘিরে ধরেছে কেন? মনে হচ্ছে ও কোনো আসামি। একটু পরে ও কাহিনী বুঝতে পারল। আয়ন ভাবছে ওকে সবাই। মেজাজ খারাপ হয়ে গেল ওর। আয়ান এখানে কিভাবে আসবে? ও তো থানায় থাকার কথা। আমাকে আপনারা আয়ান ভাবছেন? মাথা ঠিক আছে আপনাদের? হুঙ্কার দিয়ে বলল জায়ান। পুলিশ আয়নের করা সব কথা খুলে বলল। কেবিন থেকে আয়ন মিসিং। জায়ান অবাক হয়ে গেল। এসবের পেছনে কি তাহলে আয়নের হাত আছে? তোকে এবার আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আয়ান। রাগে ওর মুখ শক্ত হয়ে যায়। আয়ানকে না খুঁজে আপনারা আমাকে আটকে কেন দিচ্ছেন? স্যার, আমরা আপনাকে আয়ান ভেবেছিলাম। সবাই জায়ানের সামনে থেকে সরে দাঁড়ায়। জায়ানের পেছনে সবাই ছুটে আসে। একদিন ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে হসপিটালে রাখা গেছে, আজকেই ও সব ফেলে চলে যাচ্ছে। এই অবস্থায় এত উত্তেজনা ঠিক না। জায়ানের সাথে দুজন গার্ড গাড়িতে উঠেছে। জোভানও দৌড়ে এসে গাড়িতে উঠে বসে। আমি তোমার সাথে যাব। জায়ান উত্তর দিল না। পত্রিকায় ওর আর তৃষ্ণার ছবি ছাপানো হয়েছে। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে জায়ানের নাম্বারে কল আসে। জায়ান রিসিভ না করে বিরক্ত হয়ে কল কেটে দেয়, কিন্তু টানা কল আসছে দেখে রিসিভ করে বিরক্তিকর গলায় জিজ্ঞেস করলো। ওপাশ থেকে লোকটা কিছু একটা বলল। জায়ান উত্তেজিত গলায় জায়গার নাম জিজ্ঞেস করে। লোকটা ঠিকানা বলতেই জায়ান সেদিকে গাড়ি নিয়ে যেতে বলল। জোভান অবাক গলায় বলল, কি কল করেছিল ভাইয়া? চিনি না। কি বললো? তৃষ্ণার খোঁজ পেয়েছি। হোয়াট? বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল জোভান। এত সহজে তৃষ্ণার খোঁজ পেয়েছে ও বিলিভ করতে পারছে না। তৃষ্ণা একটা চায়ের দোকানে বসে আছে। মুখশ্রী যথেষ্ট ফ্যাকাশে। 2 দিন যাবৎ না খেয়ে ওর শরীর নেতিয়ে গেছে। পানিবিহীন ওকে রাহুল কিছুই খাওয়াতে পারেনি। ওকে যে বাসায় ধরে রাখা হয়েছিল তার থেকে একটু বাম সাইডে এই চায়ের দোকান, সেখানেই বসে আছে তৃষ্ণা। ওর গায়ে এখনো 2 দিন আগে সেই স্কুল ড্রেস। চোখ মুখ শুকিয়ে গেছে। ওর সামনে একটা মেয়ে ও একটা পুরুষ দাঁড়িয়ে আছে। এই পুরুষটাই একটু ওকে চা খেতে এসে ওকে দেখে চমকে গিয়েছিল। তারপর ওর কাছে এসে বলেছে,
আপনি জায়ান আহনাফের ওয়াইফ মিসেস তৃষ্ণা, রাইট? তৃষ্ণা হতবিহ্বল চোখে তাকিয়েছিল লোকটার দিকে। ওর চোখে ছিল চরম বিস্ময়। লোকটা ওকে চিনল কি করে? ও এতক্ষণ এখানে বসে ভাবছিল কিভাবে বাসায় ফিরবে, কিন্তু লোকটা ওর পরিচয় জানলো কি করে? সে কি জায়ানের পরিচিত কেউ? তৃষ্ণার বিস্মিত চোখে ভাসা লোকটা হয়তো পড়ে ফেলল। তার হাতে একটা পত্রিকার কাগজ আছে, সেটাই তৃষ্ণা আর জায়ানের একটা কাপল পিকচার দেওয়া। তৃষ্ণা চোখ বড় বড় করে তাকিয়ে আছে পত্রিকার দিকে। এটা আপনি তো? তৃষ্ণা ফুপিয়ে কেঁদে উঠে স্বীকার করলো। কাঁদবেন না, আমরা আপনাকে আপনার স্বামীর কাছে পৌঁছে দেব। কিছু খাবেন? তৃষ্ণা কাঁদছে, মুখে হাত চেপে। দুটো দিন ওর কাছে নরকের মতো কেটেছে। মাথা নিচু করে বসে চোখের জল ফেলছে। একটা কথাও বলতে পারল না কেউ ওকে। দূর থেকে একটা সাদা গাড়ি এগিয়ে আসতে দেখে তৃষ্ণা মাথা উঁচু করে তাকায়। গাড়ি থেকে অতি প্রিয় মানুষটিকে বেরিয়ে আসতে দেখে ওর বুকের ভেতর কেঁপে ওঠে। দীর্ঘদিন পর জায়ানকে দেখে তড়াক করে উঠে দাঁড়ায়। দূর থেকে জায়ান তৃষ্ণাকে দেখতে পেয়েছে। কাঁধ পর্যন্ত চুলগুলো দুলিয়ে মেয়েটা দৌড়ে আসছে ওর দিকে। দুর্বল শরীরে তৃষ্ণা কিভাবে ছুটে আসছে ও নিজেও জানে না, কিন্তু ও শুধু চাইছে জায়ানের বুকে ঝাঁপিয়ে পড়তে। তারপর নিজের শরীরের ভার ছেড়ে দেবে ওর একমাত্র আশ্রয়স্থলে। জায়ান তৃষ্ণার মুখের দিকে তাকিয়ে হাঁটতে পারছে না, থমকে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা দৌড়ে এসে জায়ানের বুকে ঝাঁপিয়ে পড়েছে ততক্ষণে। আপনি এত দেরি করে কেন আসলেন? কত কষ্ট হয়েছে আমার, জানেন? অস্পষ্ট সুরে বলল তৃষ্ণা। জায়ান পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। নিজেকে অনেক কষ্টে সামলে তৃষ্ণা মুখটা দুই হাতে ধরে সামনে এনে দেখলো চোখের পাড়ে কালি পড়ে গেছে। মুখটাও শুকিয়ে একটুখানি হয়ে গেছে। চুলের দিকে তাকাতেই ওর হৃৎপিণ্ড কেঁপে উঠল। কান্না গেলে তৃষ্ণার কপালে চুমু খেয়ে বলল, সরি জান, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য তোমাকে সাফার করতে হলো। তৃষ্ণা জায়ানের বুকের সাথে মিশে ঝরঝরিয়ে চোখের জল ফেলতে লাগলো। এমনভাবে জড়িয়ে ধরেছে যেন বুকের ভেতর ঢুকে যেতে পারলে শান্তি পেত। যে লোকটা জায়ানকে কল করেছিল তার নাম নিহান। এগিয়ে এসে জায়ানের সাথে হ্যান্ডশেক করে চলে গেল। তৃষ্ণা কথা বলার মতো অবস্থায় নেই। জায়ানকে পেয়ে নিজের শরীরের ভার ছেড়ে দিয়েছে। জায়ান কিছু জিজ্ঞেস না করে তৃষ্ণাকে আলতো হাতে ধরে নিজের সাথে মিশিয়ে গাড়িতে উঠে বসে। তৃষ্ণা এখন কথা বলার মতো অবস্থাতেও নাই। গাড়িতে উঠে লক্ষ্য করে তৃষ্ণা জ্ঞান হারিয়ে ফেলেছে। জায়ান তৃষ্ণার গালে আলতো চাপ দিয়ে ডেকে ওঠে। তৃষ্ণাকে নড়চড় করতে না দেখে শিওর হয় তৃষ্ণা অজ্ঞান হয়ে গেছে। যে বাসায় তৃষ্ণাকে আটকে রাখা হয়েছিল, পুলিশ সেখান থেকে রহুল, আয়ান ও কয়েকজন গুন্ডার লাশ উদ্ধার করে। শেফালিকে খুঁজে বের করে থানায় নেওয়া হয়। শেফালি নিজের পরিবারের বিপদের জন্য এই কাজ করেছে, কিন্তু অপরাধ তো অপরাধী, তাই তারও শাস্তি হবে। এদিকে আয়ান ওইখানে কিভাবে পৌঁছালো? রহুল আর আয়ানের মধ্যে যে বিরাট বড় ঝামেলা হয়েছিল সেখানের অবস্থা দেখেই বোঝা গিয়েছে। তৃষ্ণা তাদের লড়াইয়ের মধ্যে লুকিয়েছিল খাটের কোণে। কেউ কারোর থেকে কম নয়। দুইজন দুইজনেরই প্রাণ নিয়ে ক্ষান্ত হয়েছে। তৃষ্ণা আয়ানকে দেখে এক মুহূর্তের জন্য জায়ান ভেবে বসেছিল, কিন্তু আয়ান নিজেই নিজের পরিচয় দিয়েছে রহুলের কাছে। তৃষ্ণা তখন আরো ভয়ে ছিল। আয়ানের উদ্দেশ্য ছিল ওকে রহুলের থেকে উদ্ধার করে নিজে কবজা করা। আর তৃষ্ণা হতভম্ব হয়ে আয়ানের দিকে তাকিয়েছিল। থানা থেকে এই লোকটা বের হলো কি করে? আয়ানের বদলে জায়ান কেন এলো? এদিকে আয়ান না আসলে আজ রহুলের থেকে ও রক্ষা পেত না, কারণ সময় মতো আয়ান না আসলে রহুল ওর ওপর শারীরিক নির্যাতন করত। আয়ানকেও পছন্দ করে না, কিন্তু তার জন্য আজও নিজেকে বাঁচাতে পেরেছে। আয়ানের মৃত্যুতে তৃষ্ণা থমকে গিয়েছিল, কিন্তু কেন জানি দুই শয়তান নিজেদের মধ্যে যুদ্ধ করে মরেছে এটা ভেবে ভেতর থেকে একটা স্বস্তিও পেয়েছে। কিন্তু চোখের সামনে রক্তারক্তি কাণ্ড, মারামারি দেখে ও ভয়ে কি করবে বুঝে উঠতে পারছিল না। নিজের রক্তমাখা সাদা হিজাব গায়ে জড়িয়ে দৌড়ে বেরিয়ে আসে বাসা থেকে। আয়ান অনেক লোক নিয়ে এসেছিল, কিন্তু তারা আয়ান মূর্তি পালিয়েছে। তৃষ্ণা বেরিয়ে বাসায় কিভাবে যাবে চিনতে না পেরে হাঁটতে লাগে। আর একটা চায়ের দোকান নজরে পড়তেই নিজেকে সেখানে বসিয়ে রাখে, কারণ শরীরটা এতটাই দুর্বল লাগছিল, হাঁটাও কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু নিজের জ্ঞান ততক্ষণ ধরে রেখেছিল যতক্ষণ না আপন মানুষের দেখা না পাওয়া যায়। চায়ের দোকানদার অনেক কিছুই জিজ্ঞেস করেছে, কিন্তু তৃষ্ণা একটা কথাও বলেনি। আসলে ওর গলা দিয়ে কথা বের হয়নি, শুধু ভয়ে ও থরথরিয়ে কাঁপতে থাকে। 2 দিন এত সব কাহিনী দেখা লাগবে ও ভাবতেই পারেনি। বাসায় আসার পর তৃষ্ণাকে স্যালাইন দেওয়া হয়। অতিরিক্ত দুর্বলতায় ও নেতিয়ে গেছে। 6 ঘন্টা স্যালাইন চলবে। খাবার দেওয়া হয়েছে, কিন্তু এক লোকমাও খেতে পারেনি।
এবার জায়ান নিজে খাবার নিয়ে তৃষ্ণার সামনে বসে আছে। তৃষ্ণা পাথরের মতো মাথা নিচু করে আছে। আসার পর থেকে একটাও কথা বলেনি। বকুল বোনকে জড়িয়ে ধরে কত কান্নাকাটি করলো, তৃষ্ণা একটা কথাও বলল না। উর্মি খাবারের প্লেট দিয়ে গেছে। আমার দিকে তাকাও তৃষ্ণা। তৃষ্ণা টলমল চোখে জায়ানের চোখের দিকে তাকালো। জায়ান বাম হাতে তৃষ্ণার গাল ধরে বলল, খাবে না? তৃষ্ণা উত্তর দিল না, ছলছল চোখে শুধু তাকিয়ে আছে নিষ্পলক। জায়ান ভাতের প্লেট সরিয়ে তৃষ্ণার মাথা বুকে টেনে নিয়ে বলল, কথা বলো প্লিজ, এভাবে নিশ্চুপ থেকো না, আমার খুব কষ্ট হচ্ছে। তোমাকে এমন গুমড়ে থাকতে দেখে আমার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। তৃষ্ণা জায়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করে ঢিপ ঢিপ হৃদস্পন্দনের শব্দ গুনছে। কথা বলতে চাইলেও ও বলতে পারছে না। জায়ান ব্যর্থ গলায় বলল, আমার সাথে কথা বলতে চাও না? এতটা অপরাধী হয়ে গেলাম আমি? তৃষ্ণা এবার ফুপিয়ে উঠল। জায়ানের বুকের কাছে শার্ট খামচে ধরে বলল, আমি ওই সময়গুলো ভুলতে পারছি না। কি নৃশংস। কথা বলো সবার সাথে। এভাবে সব কিছু থেকে গুটিয়ে নিলে কিভাবে তুমি স্বাভাবিক হবে? পারছি না, আমার কিছু ভালো লাগছে না। আমার চুল কেটে দিছে, তখন মনে হয়েছে আমার প্রাণ কেড়ে নিছে। আপনি তো কষ্ট পাচ্ছেন। আপনি তো বলেছিলেন এই চুল আপনার সবচেয়ে পছন্দের। আমাকে আপনি এই জন্য ভালোবেসেছিলেন, আর আজ সেটাই আমার নাই। এখন তো আপনি আর আমাকে ভালোবাসবেন না। আমি কিভাবে স্বাভাবিক হব? ওই লোকটা আমার সব সুখ কেড়ে নিল। আমার নিজেকে পাগল পাগল লাগছে। মনে হচ্ছে এই যন্ত্রণা থেকে আমিও আপনার মায়ের মতো পাগল হয়ে গেলে ভালো হতো। সব কষ্ট ভুলে একটু মুক্তি পাবো। জায়ান তৃষ্ণার মাথাটা বুক থেকে টেনে উঠিয়ে রাগে চোখে তাকালো ওর ফোলা মুখের দিকে। জায়ানের রাগান্বিত চোখের দিকে তাকিয়ে আছে তৃষ্ণা অসহায় মুখ করে। তৃষ্ণা অবচেতন মন শুধু বলছে জায়ান আর ওকে ভালোবাসবে না। জায়ান রাগান্বিত গলায় বলল, আই লাভ ইউ ইন এভরি ওয়ে। হ্যাঁ, আমি তোমার চুল দেখেই তোমায় পছন্দ করেছিলাম, কিন্তু তাই বলে সেটা না থাকলে তোমায় ভালোবাসবো না এটা কল্পনাও করতে পারি না। আমি তোমায় ভালোবাসি তৃষ্ণা। আমার ভালোবাসা তুমি পুরোটাই। তোমার শরীরের একটা অংশ আমার পছন্দের বেশি ছিল, তাই বলে তুমি পুরোটা আমার কাছে ফেলনা নয়। তুমি মানুষটাই আমার কাছে অতি আপন, আমার ভালোবাসা। তোমার যদি আর কখনো চুল নাও হয়, এই কাঁধ পর্যন্ত চুলের তৃষ্ণাটাকে আমি সারা জীবন ভালোবাসবো। তুমি জানো তোমাকে এখন কত মিষ্টি লাগছে। তোমার এই নিউ লুক আমায় আরেকবার তোমার প্রেমে পড়তে বাধ্য করছে। এক চুলের জন্য আমি সব কিছুকে কেন ত্যাগ করব? আর তোমার চুলটাও আমার কাছে আছে। রাহুল সেটা আমাকেই প্রেরণ করেছিল। জায়ান উঠে ড্রয়ার খুলে তৃষ্ণার লম্বা চুলের গোছা বের করে দেখালো তৃষ্ণাকে। তৃষ্ণা ছলছল চোখে তাকিয়ে আছে। জায়ান চুলটা যথাস্থানে রেখে তৃষ্ণার কাছে এগিয়ে এলো। ওর পাশে বসে ওর চোখের জল মুছে চোখের পাতায় চুমু খেলো। জোর করে কয়েক লোকমা খাবার তুলে দিল তৃষ্ণার মুখে। এক সপ্তাহ পর পার্লারে নিয়ে যায় উর্মি তৃষ্ণাকে, সাথে জায়ান ও বকুলও আসে। একা তৃষ্ণাকে আর কখনো বাইরে পাঠানোর সাহস করতে পারবে না জায়ান। পার্লার থেকে চুলগুলো একটা সুন্দর কাটিং দিয়ে আসে। তৃষ্ণা যতবার আয়নায় নিজের মুখ দেখে কেঁদে ওঠে। চুল দেখলেই ওর বুকের ভেতরটা কেঁপে ওঠে। জায়ান বাইরে অপেক্ষা করছে। ওরা আসতেই তৃষ্ণাকে নিয়ে শপিং মলে আসে। তৃষ্ণা মুখ গোমড়া করে ঘোরাঘুরি করে। আসার পথে উর্মি হঠাৎ গাড়িতে থেকে চিৎকার করে ওঠে, ভাইয়া গাড়ি থামাও। জায়ান চমকে গাড়ি ব্রেক করে। কি হয়েছে? উর্মি তৃষ্ণার দিকে তাকিয়ে বলল, ভাবি তুমি কখনো ফুচকা খেয়েছো? তৃষ্ণা মাথা নাড়িয়ে না বলে। খুব বড় মিস করেছো, তাড়াতাড়ি নামো। তোমার মন আমি ফুচকা খাইয়ে ভালো করে দিব, আসো। জায়ান বাদ সাধল। ইম্পসিবল। রাস্তার নোংরা খাবার খাওয়া যাবে না। কিছু খেতে চাইলে রেস্টুরেন্টে চলো বা ফুচকা হাউসে চলো। উফ ভাইয়া, ফুচকা কি আর 4 দেওয়ালের মাঝে খেয়ে মজা? ওখানে কি এনজয় করবে? তুমি একদম বাদ সাধবে না, চুপচাপ নামো। এখানেই আমরা ফুচকা খাবো। ভাবি কিছু বলো। তৃষ্ণা জায়ানের দিকে তাকিয়ে বলল। জায়ান তৃষ্ণাকে আর মানা করতে পারল না। রাগি চোখে শুধু উর্মির দিকে তাকালো। বিরক্তিকর গলায় আচ্ছা বলে নেমে এলো তিনজন। উর্মিকে জোভান কল করেছে ওরা কোথায় আছে জানতে। উর্মি কোথায় আছে বলে কল কেটে দিল। 3 প্লেট ফুচকা অর্ডার করলো উর্মি। বকুল গোল গোল চোখে তাকিয়ে ফুচকার ভেতরে ভর্তা দেওয়া দেখছে। ওর জিভে জল চলে আসছে। মন বলছে এটা খেতে খুব সুস্বাদু হবে। উর্মি প্রথম প্লেট বকুলকেই দিল। বকুল এত বড় ফুচকা কিভাবে খাবে ভাবছে। উর্মি ওর মুখের ভঙ্গিমা দেখে হেসে ফেলেছে।
ওর প্লেট থেকে একটা ফুচকা ইয়া বড় হাঁ করে নিজের মুখে পুরে নিল। তৃষ্ণা ও বকুল চোখ বড় বড় করে তাকিয়ে আছে। ওদের গ্রামে এমন ফুচকা কখনো দেখেনি, খায়ওনি কখনো, তাই সবটাই ওদের কাছে নতুন লাগছে। বকুল খাচ্ছে আর খুব প্রশংসা করছে। তৃষ্ণা নিজের প্লেট নিয়ে জায়ানের সামনে এসে দাঁড়ালো। জায়ান কপাল কুঁচকে বলল, কোনো সমস্যা? খাচ্ছ না কেন? তৃষ্ণা কাচুমাচু মুখ করে তাকিয়ে আছে। আমতা আমতা করে পাশে একজোড়া কাপালের দিকে তাকায় আর চোখে। একটা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। দুজনেই হেসে হেসে একজন আর একজনকে খাইয়ে দিচ্ছে ফুচকা। জায়ান তৃষ্ণার দিকে ভ্রুকুটি করে তাকিয়ে মন পড়ার চেষ্টা করছে। তৃষ্ণা আর চোখে একজোড়া কাপালের দিকে তাকাচ্ছিল সেটা লক্ষ্য করে। খাইয়ে দেয়া লাগবে ওদের মতো? জায়ানের ঠোঁটে দুষ্টু হাসি। তৃষ্ণা জায়ানের কাছে ধরা পড়ে লজ্জায় রাঙা হয়ে উঠল, মাথা নিচু করে কাঁপতে লাগলো। জায়ান চামচ দিয়ে ফুচকা তুলে দিল তৃষ্ণার মুখে। তৃষ্ণা এত খুশি হলো যে ও বলে উঠল, থ্যাংক ইউ। জায়ান তৃষ্ণার দিকে আর একটা ফুচকা তুলে দিয়ে বলল, বউ আমার দেখি রোমান্টিক হয়ে যাচ্ছে, কিন্তু এখন তো এই পুতুল বউয়ের সাথে আমাকে একদম মানাচ্ছে না। চুল ছোট করায় তোমায় তো একটা বেবি ডল লাগছে। তৃষ্ণা লাজুক গলায় বলল, আমাকে পুতুল লাগছে? আমার পুতুল বউ। বলেই জায়ান তৃষ্ণার গাল টেনে দিল। তৃষ্ণা একটা সাদা রঙের গাউন পরেছে। এটার সাথে কোটি অ্যাড করার জন্য ওড়না নেওয়ার প্রয়োজন পড়েনি। চুলগুলো সুন্দর করে কেটেছে গোল করে। ওর মুখটা গোলগাল ফর্সা, গাল দুটো গোলাপি হওয়া ফুটে থাকে। ওকে ঠিক বিদেশিনী লাগছে। জায়ান তৃষ্ণার চুলগুলোতে হাত দিয়ে এলোমেলো করে বলল, বাচ্চা বউ এখন পুতুল বউ হয়ে গেছে। তৃষ্ণা জায়ানের দিকে একটা ফুচকা তুলে দিল। জায়ান নাক মুখ কুচকে ফেলল। এগুলো আমি খাবো না। প্লিজ এটা খান, অনেক টেস্টি। জায়ান তৃষ্ণা জোড়াজুড়িতে একটা মুখে নিল। মুখটা যথেষ্ট গম্ভীর, তবুও দাঁতে দাঁত চেপে খাচ্ছে। এদিকে বকুল আর উর্মি ওদেরকে দেখছিল। উর্মি এবার এগিয়ে এসে চেঁচিয়ে উঠল, খুব তো নোংরা বলছিলে, এখন তো ঠিকই খাচ্ছ। জায়ান গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছে। তৃষ্ণা মিটিমিটি হাসছে। জোভান আসার পর থেকে উর্মিকে জ্বালিয়ে খাচ্ছে। বকুলকে নিয়ে ঘুরতে যেতে চায় ও, কিন্তু তৃষ্ণার জন্য পারছে না। ও উর্মিকে একটু তৃষ্ণাকে ম্যানেজ করে দিতে বলছে। বকুল এসেছে অনেক দিন হলো, ওর ফিরে যাওয়ার সময় হয়ে আসছে, তাই আজকে একটু একাকী সময় পার করতে চায়। উর্মিকে মনের অনুভূতি জানিয়েছে আয়ান বকুলকে বউ সাজিয়ে এনেছিল তখন। ওর একমাত্র বেস্ট ফ্রেন্ড ওর বোন উর্মি। কষ্টের কথাও কারোর সাথে শেয়ার করতে পারে না, তখন উর্মির সাথেই সব শেয়ার করেছিল। আর জায়ান, সে তো সিসিটিভির মতো সব কিভাবে যেন বুঝে যায়, বলতেও হয় না। একদম আমার পেছনে ঘুরবি না। ভাবির বোনের সাথে ডেটিং করতে যাবি, তার অনুমতি আমি কেন এনে দিব? তোর দরকার তুই যা ভাবির কাছে, তার বোনকে চাইতে। আমার ভয় করে। এত মিষ্টি ভাবিকে কেউ ভয় পায় গাধা? যা বলছি মনের কথা ভাবিকে জানিয়ে আগে মানিয়ে নে, না হলে কিন্তু তার বোন জামাই আর তোর হওয়া হবে না। সে সম্পর্কে তোর ভাবি আবার জেঠাস। জোভান মুখটা ভোতা করে ঢোক গিলে তৃষ্ণার কাছে গিয়ে দাঁড়ালো। তৃষ্ণা, জায়ান ও বকুল দাঁড়িয়ে কথা বলছিল। বকুল জোভানের দিকে তাকিয়ে আছে। জোভান ঢোক গিলে বলল, ভাবি তোমার সাথে একটু জরুরি কথা ছিল। তৃষ্ণা বলল, হ্যাঁ বলো। জোভান আমতা আমতা করছে। জায়ান বলল, কিরে বল, কি জরুরি কথা? তৃষ্ণা ফিক করে হেসে বলল, আমার বোনকে নিয়ে ঘুরতে যেতে চাও? জোভান চোখ কপালে তুলে তাকালো। ভয় ওর হাত পা কাঁপছে। ভাবি না জানি ওকে খারাপ ভেবে বসে। না মানে আসলে ভাবি। থাক ভাই, কিছু বলা লাগবে না, আমি সব শুনেছি। তুমি যদি আমার বোনের দায়িত্ব নিতে চাও, তার জন্য আমার বাবা মায়ের সম্মতি লাগবে। আমার কথা জানতে চাইলে আমি বলবো আমার বোন আমার চোখের সামনে থাকবে। এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? বোনকে যা হিসেবে পেয়ে আমি আনন্দিতই হব। জোভান খুশিতে কাকে জড়িয়ে ধরবে না পেয়ে জায়ানকেই জড়িয়ে ধরে। তোর বিয়ে আমার শালিকার সাথেই হবে, নো টেনশন। কিন্তু এখন নয়, বকুলের এখনো বয়স কম, আর তুইও নিজের লেখাপড়াটা শেষ করিসনি, তাই বিয়েটা তোর পড়ালেখা শেষ হলেই হবে। আর বকুলকেও আমি স্কুলে ভর্তি করিয়ে দেব। তৃষ্ণার ভাই এখন জব করছে, তাই তার সাথে বাবা মাও শহরেই থাকবে এখন থেকে। তৃষ্ণা সন্তুষ্টি চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। জোভান বকুলকে নিয়ে গাড়ি করে চলে গেল। উর্মি এগিয়ে এসে বলল, দেখছো কাণ্ড,
সবাই জোড়া হয়ে যাচ্ছে প্রেম করতে, আর আমার বর বিজনেসের জন্য সিলেট গিয়ে পড়ে আছে। এখন আমি কার সাথে প্রেম করব? তখনই আরিফের নাম্বার থেকে কল আসে। উর্মি কলে কথা বলতে বলতে তৃষ্ণা আর জায়ানকে রেখে চলে গেল। তৃষ্ণা জায়ানের বুকে মাথা রেখে বলল, আমি আমৃত্যু আপনার বক্ষস্থলে মাথা রেখে কাটিয়ে দিতে চাই। জায়ান দুই হাতে তৃষ্ণাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো। আয়নের মৃত্যুতে খুব একটা শোক পালন আর কেউ না করলেও সেটা পালন করেছে জেসমিন। সাদিকুরও সেই নিয়ে মনমরা হয়ে থাকে। উর্মি নিজের মন খারাপটা কাউকে দেখায় না, বিশেষ করে জায়ানের সামনে তো নয়, কিন্তু মনের দিক দিয়ে কষ্ট পেয়েছে প্রচুর। ভাই তো ছিল, যতই খারাপ থাক। জোভান আয়নের মৃত্যুর খবরে কষ্ট একটু হয়েছিল, কিন্তু তার সামনে ওর করা সব অন্যায়ের কাছে তুচ্ছ। আয়ন আর উর্বশীর একটা ছবি ড্রয়িং রুমে টানিয়ে রাখা হয়েছে, সেদিকে চোখ ভরা জল নিয়ে তাকিয়েছে জেসমিন। সন্তান যতই খারাপ হোক, মায়েদের যে বুকটা ফেটে যায়, তাই তো এত অন্যায় করার পরও তিনি আয়নের জন্য না কেঁদে থাকতে পারেন না। জায়ান তৃষ্ণাকে নিয়ে একবার মৌমিতাকে দেখতে গিয়েছিল, তার অবস্থার কোনো উন্নতি হয়নি। জায়ান মায়ের দিকে তাকিয়েছিল। আয়নার পৃথিবীতে নাই জানার পর তার রিয়াকশন কেমন হবে। যদি কোনোদিনও মা স্বাভাবিক জীবনে ফেরে, তখনই জানবে এই চরম সত্য। সুজনের বউ মালতী কেন আত্মহত্যা করলো? মালতী বিয়ের পর সুন্দর মতোই সংসার করছিল, সেখানে অবশ্য স্বামীর ভালোবাসা ছিল না। ওর সাথে একমাত্র বকুলের একটা সম্পর্ক তৈরি হয়। বকুল যে প্রতিদিন ওদের বাসায় গিয়ে ওর সাথে গল্প করে। সুজন ওকে কাছে টেনে স্ত্রীর মর্যাদা দেয়নি, কারণ তার মনে এখনো তৃষ্ণা আছে। সেটা সুজন নিজেই বলেছে, আর এটাও বলেছে তাকে ভালোবাসার চেষ্টা করবে। কিন্তু বললেই তো ভালোবাসার মানুষকে সরিয়ে আরেকজনকে জায়গা দেওয়া যায় না। মালতী নিজের জন্য জায়গা তৈরি করবে এমনটাই আশা করেছিল, কিন্তু হঠাৎই সব তছনছ হয়ে যায়। মালতী কোনোদিনও মা হতে পারবে না, এই চরম সত্য কথাটা ওর পরিবার না জানিয়ে ওকে বিয়ে দিয়েছে। মালতী জানতো এই কথা জানিয়ে বিয়ে দিয়েছে, কিন্তু ওর শাশুড়ি একদিন হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি করতে লাগে। মালতীর আপন ফুপি ওর শাশুড়িকে এই কথাটা বলে দিয়েছে, আর এও বলেছে তাদের ঠকানো হয়েছে। হায় আল্লাহ, আমার একটা মাত্র পোলা, তার বিয়ে এমন মেয়ের সাথে দিলাম, সে নাকি কোনোদিন মাই হতে পারবে না। আমার পোলার সংসারে সন্তান আইব না, নির্বংশ হয়ে যাব গো। না দেখতে সুন্দর আর না সন্তানের জননী হইতে পারবে। কি অলক্ষী ঘরে আনলাম। সুজনের মায়ের আহাজারি শুনে ভয়ে মালতী আটকে ওঠে। সুজনের মা মালতীকে দেখে ছুটে এসে চুলের মুঠি ধরে বলে, বের হ আমার বাড়ি থিক্কা অলক্ষী। মালতী অনেক কথা বলতে চায়, অনেকে সে মালতীর কোনো কথাই শোনে না। সুজন তখন বাজেটে ছিল। বাসায় এসে এই অবস্থা থেকে চমকে উঠে মাকে থামায়। সুজনের মা কাঁদতে কাঁদতে সব খুলে বলে। সব শুনে সুজনও রেগে যায়। একে তো এই মেয়ে ওর পছন্দ না, তার উপর নাকি এত বড় কথা লুকিয়ে মেয়ে বিয়ে দিয়েছে। ওকে তো ঠকানো হয়েছে। ও নিজেও মালতীর উপর রাগারাগি করে। তারপর বলে এখন নাকি মালতীদের বাড়ি গিয়ে সব জানাবে। ঠকবাজ মিথ্যাবাদীদের মেয়েকে নিয়ে সংসার করবে না। মালতী থমকানো চোখে তাকিয়েছিল সুজনের দিকে। ও ভেবেছিল সুজন হয়তো ওর দিকে একটু হলেও সহানুভূতি দেখাবে, কিন্তু না, ওকে তাড়িয়ে দিতে চাইছে। এদিকে ওর মনে পড়ে যায় দেখতে সুন্দর না বলে ওর বিয়ে হচ্ছিল না। বাবা মা অনেক চিন্তায় থাকতো ওকে নিয়ে। আবার ওর এত বড় অক্ষমতার জন্য কেউ বাড়ির বউ করতে চায়নি ওকে। অনেক কষ্টে এই বিয়েটা হয়েছে, তাও আমার মিথ্যাচার করে। ওর চোখ জলে ভরে ওঠে। বিয়ের পর নিজের বাড়ি গিয়েছিল, তখন ওর মা ওকে বলেছিল, জামাই বাড়ির মাটি কামড়ে পড়ে থাকবি, যাই হয়ে যাক। জানিস তো বিয়ে না হলে এই সমাজে টিকতে পারে না মেয়েরা। আবার তালাক দেওয়া মেয়েকে নিয়েও বাবা মা সমাজে সুখ দেখাতে পারে না। তুই যদি কোনো কঠিন পরিস্থিতিতে পড়িস, এই বাড়ি ফিরে আসবি না। দরকার পড়লে মরবি, তাও স্বামীর ভিটা রেখে বাপের বাড়ি আসবি না। মায়ের সেই মরার কথাটা তখন মাথায় চেপে বসে। এই লোকটা ওকে ভালোবাসে না, তার মনে আর একজনের বাস। আর সেই অক্ষমতা মেনে সাধু হয়ে ওকে ভালোবাসবে না, আর না সংসার করবে। তাহলে কার জন্য বেঁচে থাকবো? মায়ের কথাই ফলুক তাহলে। মা ছেলেকে বাইরে রেখে মালতী দরজা আটকে দেয়। খুন সুজন না করলেও মালতীর আত্মহত্যার জন্য দায়ী ওরা মা ছেলে, তাই সুজন ভয়ে পালিয়ে যায় বাড়ি থেকে।